নমস্কার, বাংলা স্ফেয়ারে আপনাদের স্বাগত জানাই। দেখুন, লোকে সাধারণত শেষ পাতে মিষ্টি খায়। আমি আজকের সান্ধ্য বাসরে প্রথম পাতেই কিঞ্চিত ডেজার্ট দিয়ে শুরু করতে চাই। সেই ডেজার্টের বিষয়বস্তু এক এবং অদ্বিতীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুকাল আগে এই মহুয়া মৈত্রর সঙ্গে প্রবল বাদানুবাদ এবং গালাগালি বিনিময়ের পরে তার চিফ হুইপশিপ চলে গেছিল সংসদীয় দলের। তখন মনে হয়েছিল বোধহয় এবার দলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোণঠাসা হয়ে পড়বেন, কিন্তু কল্যাণ পাকা খেলোয়াড়, তদুপরি দিদিমণির অত্যন্ত কাছের জন, প্রায় প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস করছেন। ফলে এই ঝটকা কাটিয়ে উঠতে তার বেশি একটা সময় লাগেনি। আর এখন তো দেখছি তার বৃহস্পতি রীতিমতো তুঙ্গে। দেখুন, কল্যাণের প্রাইমারি আইডেন্টিটি কী? অফকোর্স উনি একজন রাজনীতিবিদ তো বটেই, কিন্তু আমার ধারণা তার চেয়েও বড় আইডেন্টিটি হচ্ছে তিনি একজন উকিল এবং এই মুহূর্তে একজন সিনিয়র অ্যাডভোকেট হিসেবে চিহ্নিত। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সর্বত্রই তার অবাধ বিচরণ। সর্বত্রই তিনি রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের কোনো মামলা হলেই তাতে একেবারে অনিবার্যভাবে তাতে উপস্থিত থাকেন এবং সময় পেলে একটু আধটু কথাবার্তাও বলেন। আর এবার যদি আপনি এই প্রেক্ষিতটা মাথায় রাখেন, রাজনীতির প্রেক্ষিতটাতেও তার যে দিনকাল খুব খারাপ যাচ্ছে তা তো নয়। কেননা পুত্র শীর্ষান্নকেও তিনি এই সুযোগে দিদিমণিকে ধরে শ্রীরামপুরে ক্যান্ডিডেট করে দিয়েছেন। তিনি জিতবেন না আমি বলতে পারছি না, কিন্তু যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রায় ঘোষিত যুদ্ধ হতো এককালে, সেই অভিষেকে তো এখন কল্যাণের পুত্রকেও ক্যান্ডিডেট হিসেবে মেনে নিতে বাধ্য হয়েছেন। অতএব দলের অন্দরেও তার বৃহস্পতি তুঙ্গে, আর উকিল হিসেবে বৃহস্পতি তো তুঙ্গতম বিন্দুতে। একজন উকিল সাধারণত কী চায়? যে তার হাতে যত বেশি করে সম্ভব মামলা আসুক। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এমন সুবিধা হয়েছে, তিনি এমন একটি রাজনৈতিক দল আর সরকারের প্রতিনিধিত্ব করেন, হাইকোর্টে হোক সুপ্রিম কোর্টে হোক, যেখানে রাজ্য সরকারের কোনো না কোনো মামলা হয় রাজ্য সরকার রুজু করেছে, নয় রাজ্য সরকারের বিরুদ্ধে কেউ রুজু করেছে, নিরন্তর হয়ে চলেছে। অতএব তার কখনো ওই মিটার বন্ধ থাকে না। আগে সেই ট্যাক্সির মিটারে যেমন একটু আধটু গেলেই গড়গড় করে বেড়ে যেত আর আমাদের যাত্রী হিসেবে হৃৎকম্প শুরু হতো। আমি জানি না কল্যাণের কারণে এই সরকারের হৃৎকম্প হয় কি না, তবে রাজ্যের হয়ে এবং দলের হয়ে কল্যাণ ইদানিং এত মামলা করছেন, আমার একবার জানতে ইচ্ছে করে, কেউ যদি একটা আরটিআই করে দেন তাহলে খুব ভালো হয়, যে মাসে নিজের দল আর নিজের সরকারের প্রতিনিধিত্ব করে তিনি কত কোটি টাকা কামান। আমরা সবসময় কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি, শ্যাম দেওয়ান, মুকুল রোহাতগি ইত্যাদিদের পিছনে রাজ্য সরকারের কত টাকা ব্যয় হচ্ছে তা নিয়ে মশগুল থাকি, কিন্তু আমরা ঘরের ছেলেকে অবহেলা করি। ওই আর কি, দেখা হয় নাই দুই পা ফেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। এটা আমরা সবার ক্ষেত্রেই করে থাকি। ঘরের ছেলে কলকে পায় না। এত তৃণমূলের তাবড় তাবড় নেতা আছে, অথচ কোথা থেকে একজন তেলুগুভাষী উকিলকে দিদিমণির পছন্দ হলো, রাজ্যসভায় পাঠিয়ে দিলেন। 3 পিস
বিহারি এখন, আর দুজন বিহারি, একজন গুজু এই মুহূর্তে তৃণমূলের প্রতিনিধিত্ব করছেন রাজ্যসভায়, লোকসভায়। বাঙালি অস্মিতার এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে বলুন তো? সে যাই হোক, আমি বলছিলাম যে কল্যাণকে আর অবজ্ঞা করা যাবে না। কেন বলছি? গতকালই তিনি অনেকক্ষণ সময় ধরে একটা অনিবার্যভাবে হারা মামলার সওয়াল করে গেলেন। মামলাটা হচ্ছে নির্বাচন কমিশন নাকি যেভাবে সমস্ত অফিসারদের, সরকারি অফিসারদের অপসারণ করছে এবং বদলি করে দিচ্ছে, সেই ক্ষমতাই নাকি তাদের নেই। এই মামলাটা গতকাল অমীমাংসিত ছিল, আগামীকাল আবার উঠবে। আগামীকাল আবার আমরা দেখব কালো সামলা পড়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে প্রধানমন্ত্রীর এজলাস আলো করে প্রচুর চেঁচামেচি করছেন। আবার দেখুন, কালকে হাইকোর্টে মামলা করেই তিনি আজকে সুপ্রিম কোর্টে সকাল থেকে বসেছিলেন কখন এই আইপ্যাক মামলায় তিনি বলার সুযোগ পান। আশ্চর্য হয়ে দেখলাম প্রশান্ত মিশ্রর বেঞ্চ এই মামলাটার ক্ষেত্রে অন্তত খুব লিবারাল দৃষ্টিভঙ্গি নিয়ে শুনানি শুনছে। নইলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় 20-25 আধ ঘন্টা ধরে একটা মামলায় আর্গু করে যাচ্ছেন, যে মামলায় কপিল সিব্বলের মতো উকিল দুদিন ধরে আর্গু করলেন, শ্যাম দিবান করলেন, সবার শেষে অভিষেক মনু সিংভি করলেন। সুতরাং হংস মধ্যে বকজতা হয়ে এতক্ষণ ধরে সুপ্রিম কোর্টে আমি এর আগে কোনো মামলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে শুনানি করতে দেখিনি। কল্যাণের আর্গুমেন্টে কতটা সারবস্তু থাকে সেটা নিয়ে বিতর্কের অবকাশ আছে, এক্ষেত্রেও আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। আমি যে সামান্য সময় কল্যাণকে কথা বলতে দেখলাম, তার 3/4 কপিল সিব্বল এবং শ্যাম দিবান যা বলে গেছেন তারই পুনরাবৃত্তি ছাড়া আমার আর কিছু মনে হলো না। কিন্তু তা সত্ত্বেও তাহলে কোর্ট তাকে বলল না কেন? বলেছিল একাধবার, কিন্তু কল্যাণ তো সোনার বান্দা নন। আর কল্যাণের আর্গুমেন্টের ধরনটা অনেকটা দেখবেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীদের মতো। তারা প্রথমে নিচু পর্দায় ধরেন, তারপরে ধীরে 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 তাদের কণ্ঠ আকাশ বিদীর্ণ করে ছড়িয়ে পড়ে। কল্যাণও তাই, শুরু করেন খুব বিনয়ের সঙ্গে, তারপর গরম খেতে 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 একসময় হয় সংযম হারিয়ে ফেলেন, নয় কি বলা উচিত না উচিত নয় আদালতের মঞ্চে সেটাও বিস্তৃত হয়ে যায়। আজকে অনেকক্ষণ ধরে তিনি কথাবার্তা বলছিলেন এবং মোটামুটি যখন তিনি উঠে বসেন এবং তার কতগুলো চিপ রেপার্টি আপনাদের একটু স্মরণ করিয়ে দিই। তো ব্যানার্জি, কল্যাণ বলছেন, ইট মে বি শকিং, ইনফ্যাক্ট ইট ইজ ভেরি শকিং, দেয়ারফোর let us depart from all principles of law which have been settled by the Supreme Court time and again. তখন জাস্টিস মিশ্র ওর দিকে তাকিয়ে বললেন, মিস্টার বন্দ্যোপাধ্যায়, উই ক্যান অনলি স্মাইল, উই ক্যানট কমেন্ট। তারপরে হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের সৈনিকের অবতারে চলে গিয়ে কল্যাণ বলে উঠলেন, আই অ্যাম ফাইটিং ফর আওয়ার এক্সিস্টেন্স ফর লাস্ট 10 years ইন দিস কান্ট্রি ইটসেলফ। আরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম কি অ্যাডজুডিকেশনে আছে নাকি? কেউ কি তাকে বাংলাদেশি বলে চিহ্নিত করেছে?
আমার অন্তত জানা নেই। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। তো নইলে এ কথা তিনি কেন বললেন যে গত 10 বছর ধরে তিনি তার নিজের অস্তিত্বের জন্য একেবারে লাগাতার লড়াই করে যাচ্ছেন? আমার তো তার চাল চলন কথাবার্তা দেখে কখনোই মনে হয়নি যে তিনি একজন অস্তিত্বের সংকটে ভোগা কেউ। বরং মনে হয়েছে তার বৃহস্পতি তো তুঙ্গে বটেই, আর স্বভাব সুলভ বিন্দাসের মতোই তিনি ঘুরে বেড়াচ্ছেন, মুখে যা ইচ্ছে তাই বলছেন। কোর্টের ভিতরে আজকাল ততটা বলেন না যতটা বাইরে বলেন। সুতরাং এই কথা বলার পরে তারপরে তিনি বলার চেষ্টা করেন, এ ভেরি ইউনিক মেথড হ্যাজ বিন অ্যাডাপ্টেড ইন দিস কেস, মাস্ট বি ইট ইজ দ্য ব্রেন চাইল্ড অফ ভেরি এমিনেন্ট লয়ার্স। বাবা, এটা শুনে হাসি ছাড়া বিচারপতিদের আর কি হতে পেতে পারে, আপনারাই বিচার করবেন। তারপরে বলছেন, হুজুর আপনি লক্ষ্য করে দেখুন, all the petitions are copy pasted. At the time of drafting, Mr. Mehta has not taken care of at all. দেশের সলিসিটর জেনারেল তিনি পিছনে বসেছিলেন, তাকে এই সুযোগে একটু খোঁচা দিলেন, বললেন প্রত্যেকটা পিটিশন নাকি কপি পেস্ট। আচ্ছা, যদি অভিযোগ এক হয়, বয়ান এক হয়, এবং একটা ইডি করেছে, আরেকটা ইন্ডিভিজুয়াল কয়েকজন ইডির অফিসার করেছেন, তাহলে বয়ানে খুব তারতম্য হওয়ার কথা কি? আর কপি পেস্টে তো টিএমসি পার্টি একেবারে পিএইচডি করে বসে আছে। তাদের দলের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনটা ইজ কপি পেস্ট অফ কংগ্রেসের কনস্টিটিউশন। এসব নিয়ে আমাদের এখানে কোনো চর্চা হয় না বলে দলীয় সংবিধানের যে কোনো মূল্য আছে, যখন দেশের সংবিধানের মূল্যই আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গেছে, তখন কোন দলের কি সংবিধান তা নিয়ে কি কারুর মাথা ব্যথা করার কোনো সময় আছে? অতএব আমি বুঝলাম না। তখন তুষার মেহতা উঠে দাঁড়িয়ে বললেন যে, হুজুর, পার্লামেন্ট ইজ অনগোয়িং অ্যান্ড 4 eminent parliamentarians are here defending that this court should not go into such a heinous issue. He has forgotten that he is not in parliament now. তারপরে নানাবিধ কথা হতে হতে, কেন সিবিআই এটা করতে পারে না, ইডির কেন এই ধরনের আবেদন করার, তাও আর্টিকেল 32-তে কোনো অধিকার নেই, ইত্যাদি পুরনো কথা বলতে বলতে তারপরে একটা সময় তিনি নির্বাচনের সঙ্গে এই মামলাকে সংযুক্ত করার চেষ্টা করলে বিচারপতি মিশ্র কিন্তু এতক্ষণ শুনছিলেন আর মৃদু হেসে যাচ্ছিলেন, এবার একটু ফোঁস করে উঠলেন। তিনি বললেন, প্লিজ মনে রাখবেন, আপনাদের নির্বাচন সামনে এসে গেছে বলে আমরা এই পিটিশন শুনছি, একথা ভুল করেও মনে করবেন না। আমরা এই আদালত এর ভারী বয়েই গেল যে কোন দল কোন রাজ্যে ক্ষমতায় আসবে, সেটা আদালতের বিচার্য নয় এবং আমাদের ক্ষেত্রেও বিচার্য নয়। কিন্তু একই সঙ্গে উই ডু নট ওয়ান্ট টু বি এ পার্টি টু এ ক্রাইম অলসো। এটা একটু বিটুইন দ্য লাইন, আপনারা একটা জাজমেন্ট ডেলিভার করার আগে তো সব কথা বলতে পারেন না। কিন্তু আজ বারে বারে জাস্টিস মিশ্রর নানাবিধ উক্তি থেকে মনে হয়েছে যে দিদির নিস্তার পাওয়া এই মামলায় একটু কঠিন। কেন? আমি ঠিক পরের ভিডিওয়ে সেটা নিয়ে আমার মতো করে আলোচনা করার চেষ্টা করব। তারপরে তিনি বলেন, there is no timing for a decision. Don't argue on this, Mr. Bandyopadhyay. We know the timing of the request. তখন
ঘাবড়ে গিয়ে কল্যাণ যা সারাক্ষণ করে থাকেন, তারপরে বললেন যে আই অ্যাম উইথড্রয়িং। আমি ভাবলাম আজকে এতক্ষণ ধরে আইপ্যাক মামলায় এত কথা বলার পর কল্যাণ হয়তো একটু পার্লামেন্টে ঢু মারতে যাবেন দেখতে যে সেখানকার হাল কি। ও মা, মধ্যাহ্নভোজের বিরতির বেশ ঘণ্টাখানেক পরে যখন প্রধান বিচারপতির বেঞ্চে এসআইআর মামলাটি সংক্ষিপ্তভাবে উঠল, তখনও দেখি কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক প্রথম সারিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন, এবং কল্যাণ থাকবেন এবং তিনি কথা বলবেন না, এটা হতে পারে না। কিন্তু আজকে তিনি বিনয়ের অবতার হয়ে যখন এই পালা সাঙ্গ হয়ে এসছে, তিনি বলার চেষ্টা করলেন, হুজুর, আমার একটাই অনুরোধ আছে, সেটা হলো এই যে যাদেরকে এই অ্যাডজুডিকেশন প্রসেসের মধ্যে দিয়ে বাদ দেওয়া হচ্ছে, তাদের পাশে যেন কারণটি লিখে দেওয়া হয়। তখন জয়মাল্য বাগচি কল্যাণকে একটা সমুচিত জবাব দিলেন। বললেন, আপনার কোনো ধারণা আছে এত অল্প সময়ের মধ্যে 60 লাখ কেসের ডিসপোজ করতে আমাদের জুডিশিয়াল অফিসারদের কি ভয়ঙ্কর অমানুষিক পরিশ্রম করতে হচ্ছে? সুতরাং তাদের ঘাড়ের ওপর আমরা কোনো অতিরিক্ত বোঝা চাপাবো না। সুতরাং তালিকাতে কেন নাম রইল না, তার কারণ জানানোর কোনো দায় জুডিশিয়াল অফিসারদের নেই। যাদের নাম বাদ গেছে তাদের জন্য অ্যাপেলেট ট্রাইব্যুনাল আছে, সেখানে তারা যেতে পারেন। মনে হলো আমার এই পড়ন্ত বেলায় মঙ্গলবার, গরম পড়েছে দিল্লিতে সাংঘাতিক, কল্যাণের মিডল স্টাম্পটা যেন ছিটকে গেল। নমস্কার, ফিরে আসছি 8:30টায়।